আমাকে ছাড়। আমার সাথে এমন করিস না। আমি প্রচুর ব্যথা পাচ্ছি। তুই আমার সাথে লুডু খেলা খেলিস না, পরে তোর আব্বু জানলে বিপদে পড়ব। আরে আম্মু, তুমি চিন্তা করো না। আব্বু কিছুই জানতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমার সাথে কথা বলতে চাইলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। দীপ প্রায় রাতে জানালার পাশে বসে থাকে। বাইরে নিস্তব্ধতা, ভেতরে অদ্ভুত এক গুমট অনুভূতি। বাবা অরূপ সাহা একজন ব্যাংক কর্মকর্তা। জীবনের চাপে তিনি বাড়ির চেয়ে দপ্তরকে বেশি ভালোবাসেন। মাসে হয়তো একবার, তাও সামান্য কিছু সময়ের জন্য বাড়ি আসেন। সেই অল্প সময়েও তিনি কখনো মায়ের চোখে তাকান না। রত্না সাহা, দীপের মা, 40-এর কোঠায় হলেও আজও অসম্ভব রূপবতী। দীপ একা বড় হয়েছে মায়ের স্নেহে। মা তার জন্য সব করেছে, হাসি লুকিয়ে রেখে কাঁদেছে, তবু কখনো অভিযোগ করেননি। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু বদলে গেছে। মা আগের মতো নেই। দীপ লক্ষ্য করে, মা মাঝে মাঝেই আয়নার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাতের অন্ধকারে ফোনের আলোয় তার মুখে হালকা হাসি দেখা যায়। একদিন রাতে হঠাৎ করেই মায়ের ঘরের দরজা বন্ধ পাওয়া গেল, যদিও আগে কখনো এমন হতো না। দীপের সন্দেহ বাড়ে। সে বুঝতে পারে মা কিছু লুকাচ্ছেন। একদিন সন্ধ্যাবেলা দীপ বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ একটি কালো রঙের গাড়ি এসে থামে বাড়ির গেটের সামনে। জানালার ফাঁক দিয়ে দীপ দেখল, একজন মধ্যবয়সী ভদ্রলোক নেমে এলেন, গায়ে হালকা জিন্সের শার্ট, হাতে এক গুচ্ছ গোলাপ, চোখে সূর্যের চশমা। রত্না নিচে নামলেন, একটুও বিচলিত না হয়ে। তারা একে অপরের দিকে তাকালেন এমনভাবে, যেখানে স্পষ্ট এক চেনা অনুভবের ছাপ। লোকটি রত্নার হাতে গোলাপগুলো তুলে দিল, আর বলল, আজকে তোমাকে আগের চেয়েও সুন্দর লাগছে রত্নাগ। রত্নার ঠোঁটে এক অনুচ্চারিত হাসি। দীপ চোখের সামনে যেন সবকিছু কাঁপতে দেখে। সেই লোকটি বাড়ির ভেতরে ঢোকে এবং দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দীপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভেতরে প্রবেশ করতে চায়, জানতে চায় কি ঘটছে তার জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটির জীবনে। কিন্তু তার পা এগোয় না। ঘণ্টাখানেক পর সেই লোক বেরিয়ে যায়, হাত খালি, মুখে তৃপ্তির ছাপ। মা তখনও জানালায় দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছেন অন্ধকারে। রাত গভীর হলে দীপ সাহস করে মায়ের ঘরের দরজায় নক করে। রত্না দরজা খুলে বলে, কিছু বলবি? দীপ জিজ্ঞাসা করে, এই মানুষটা কে ছিল মা? রত্না চমকে ওঠে, তারপর ধীরে ধীরে বলে, একজন পুরনো চেনা বন্ধুর থেকেও বেশি, কিন্তু প্রেমিক নয় গি। দীপ আর কিছু বলে না। কিন্তু সে বুঝে যায়, জীবন যতটা সে বুঝে এসেছিল, তার বাইরে মায়ের জীবনে আরেকটি অদৃশ্য জগৎ তৈরি হয়েছে। সে রাতে দীপ ঘুমাতে পারে না। তার ভেতর থেকে একটাই প্রশ্ন উঠে আসে, আমার মা কি সত্যিই সুখী ছিলেন এতদিন? পরদিন সকালে রত্না খুব স্বাভাবিকভাবে নাশতা বানাচ্ছিলেন, যেন আগের রাতের কিছুই ঘটেনি। দীপ টেবিলে বসেছিল, কিন্তু চোখে চোখ রাখতে পারছিল না মায়ের। রত্না বলল, তুই ঠিকমতো ঘুমিয়েছিলি তো দীপ? দীপের গলায় একটা খটকটে কষ্ট জমে ওঠে। সে মাথা নাড়ে, কিছু বলে না। মায়ের মুখে সে খুঁজে ফিরছিল কোনো অনুশোচনা, কিন্তু সেখানে ছিল এক ধরনের স্থির শান্তি। সকালে কলেজে যাওয়ার সময় দীপ দেখল, মায়ের ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভেসে উঠছে, তোমার গন্ধ এখনও গায়ে লেগে আছে, আরেকবার দেখা হবে তো? তৎক্ষণাৎ রত্না ফোন লুকিয়ে ফেলে। দীপ জানে না কি বলবে, রাগ, লজ্জা আর দুঃখের মাঝে যেন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে। সন্ধ্যাবেলা সে চুপি চুপি মায়ের মোবাইল হাতে নেয়, পাসওয়ার্ড জানে না, কিন্তু আশ্চর্যভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে যায়। হোয়াটসঅ্যাপে একটি নম্বরের নাম সংরক্ষিত, অমিত দাগ। বার্তাগুলোর মধ্যে ছিল এমন সব শব্দ যা কোনো স্বামী স্ত্রীর মাঝেও হয় না আজকাল। তোমার চোখে যখন তাকাই মনে হয় বাঁচার মানে বুঝি গে। তোমার গলা শুনে মনে হয় পৃথিবীর সব কোলাহল থেমে যায়। তুমি যদি চাও আমি সব ফেলে তোমার পাশে থাকব। দীপ সেই নম্বরে কল দেয়। ফোনটি রিসিভ হয়। হ্যালো। গলায় ছিল এক ধরনের ভারিক্কি মায়া। দীপ নিজেকে সামলে বলে, আমি রত্নার ছেলে। আপনি তার জীবনে ঠিক কী ভূমিকা রাখছেন জানতে চাই। ওপাশে একটু নীরবতা। তারপর শান্ত গলায় সেই মানুষটি বলে, দীপ, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু উত্তর শুনে হয়তো তুমি আরও কষ্ট পাবে। তবু বলি, তোমার মা মানুষ, তার ভালোবাসা, স্পর্শ, সহানুভূতি লাগে। আমি তাকে শুধু ভালোবাসি না, তাকে বুঝতে পারি। দীপ জবাব দেয় না। ফোনটা কাপা হাতে কেটে দেয়। মাথার মধ্যে শুধু ঘুরে বেড়ায় একটি কথা,
আমার মা কিসের জন্য এই সম্পর্কে জড়িয়ে পড়েছেন? রাতে মাকে সে জিজ্ঞাসা করে। তুমি কি তাকে ভালোবাসো মা? রত্না চমকে তাকায়, দীপের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। কারণ সে আমাকে আমি হিসেবে দেখে, স্ত্রী নয়, মা নয়, শুধু একজন নারী হিসেবে। দীপের বুক ফেটে চিৎকার বেরিয়ে আসে না, শুধু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেই রাতটা ছিল দীপের জীবনের সবচেয়ে অস্থির রাত। নিজের বিছানায় শুয়ে থাকলেও মনে হচ্ছিল সে যেন একটা অচেনা জগতে পড়ে গেছে। রত্না, যে মা একসময় তার হাত ধরে স্কুলে নিয়ে যেত, রাতে গল্প শোনাত, আজ তার চোখে এক রহস্যময় নারী। সকালে নাশতার সময় দীপ হঠাৎ বলে ফেলে, তোমার কি কখনো মনে হয়নি আমার উপর তোমার দায়িত্ব ছিল? আমি জানতাম না যে তুমি কারো সাথে এতটা জড়িয়ে আছো। রত্না মাথা নিচু করে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, তুই সবসময় আমার প্রথম দায়িত্ব ছিলি, এখনও আছিস। কিন্তু দীপ, মা হওয়া মানেই কি নিজের সব অনুভূতিকে মেরে ফেলা? এই প্রশ্ন দীপকে থামিয়ে দেয়। সে সারাদিন কলেজে থেকেও ক্লাসে মন বসাতে পারে না। একঘেয়েমি, অস্পষ্টতা এবং একটা অজানা লজ্জা তাকে কুরে কুরে খায়। তবে সেই সন্ধ্যায় কিছু একটা বদলে যায়। রত্না নিজের ঘরের দরজাটা খোলা রেখেই আয়নার সামনে দাঁড়িয়েছিল। দীপ চুপি চুপি সেখানে এসে দাঁড়ায়, মায়ের প্রতিচ্ছবি দেখে। সে দেখে একজন মা নয়, একজন নারী দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, তবু মুখে সাহস। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে একদিন? রত্না ফিসফিস করে বলে। দীপ মৃদু স্বরে জিজ্ঞাসা করে, তুমি কি বাবাকে ভালোবাসো না আর? রত্না দীর্ঘশ্বাস ফেলে, ভালোবাসা ছিল, কখন যে দায়িত্বে রূপ নীল বুঝিনি। সে শুধু টাকা পাঠায়, কিন্তু মন নয়। অমিত আমাকে মন দিয়ে বুঝতে চায়। তুই কি বুঝবি দীপ, আমি কারো কাছ থেকে আমি হতে চেয়েছিলাম? দীপ কিছুক্ষণ নীরব থাকে, তারপর মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। রাতের আকাশে অন্ধকার ভীষণ ঘন হয়ে আসে। দীপের মনে এখন যুদ্ধ, মায়ের প্রতি ভালোবাসা, সম্মান, কিন্তু তারই সঙ্গে এক ভয়াবহ দ্বন্দ্ব। এই সম্পর্ক যদি ভুল হয়, তবে মাও কি ভুল মানুষ? নাকি সমাজের নিয়মটাই ভুল? দিন পেরোতে থাকে, কিন্তু দীপের মন যেন স্থির হয় না। কলেজে পড়ালেখায় মন বসে না, বন্ধুরা প্রশ্ন করে, সে এড়িয়ে যায়। রাতে বাড়ি ফিরে যখন সে মায়ের চোখে চোখ রাখে, সেখানে দেখে ভয় নয়, বরং এক ধরনের প্রত্যাশা। একদিন দুপুরবেলা মা হঠাৎ তার ঘরে এসে বলে, তুই যদি চাস, আমি সব শেষ করে দিতে পারি দীপ। অমিতের সঙ্গে যোগাযোগও বন্ধ করব। শুধু বল, তোর চোখে আমি আবার সেই মা হয়ে উঠতে পারব কি না? দীপ স্তব্ধ হয়ে থাকে। মনে মনে জানে, মা তাকে বোঝাতে চাইছে না, বরং বুঝতে চাইছে। সে বলে, তুমি যদি ভুল করো মা, আমি মানুষ হিসেবে তোমাকে মাফ করতেও পারি। কিন্তু যদি তুমি ভেঙে যাও, আমি আমার মাকে হারিয়ে ফেলব। আমি চাই না তুমি মরে বাঁচো। রত্না একটুও কথা বলতে পারে না। তার চোখে অশ্রু, কিন্তু সেই চোখেই দীপ দেখে এক ধরনের প্রশান্তি। যেন এতদিন পরে কেউ তাকে সত্যিকারের ভাষায় বোঝাতে পেরেছে। সেই রাতে দীপ মায়ের ফোনে অমিতকে মেসেজ করে, তোমার সঙ্গে আমার মায়ের সম্পর্কের মধ্যে আমি দাঁড়াতে চাই না, কিন্তু তাকে ভাঙলে আমি আর চুপ থাকব না। অমিতের উত্তর আসে, আমি তাকে ভালোবাসি দীপ। আর যদি ভালোবাসায় প্রতিশ্রুতি দিতে হয়, আমি তা দিতে প্রস্তুত। কয়েকদিন পর হঠাৎ দীপ দেখে মা বদলে গেছেন। আগের মতো রাতভর ফোনে ব্যস্ততা নেই, আয়নার সামনে নীরবতা নেই। মা যেন নিজের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছে গেছেন। এক রাতে রত্না দীপকে ডেকে বলে, আমি অমিতকে বলে দিয়েছি, আমার ছেলের ভালোবাসা ছাড়া আমি কিছু গ্রহণ করতে পারব না। আমি যদি আরেকবার ভালোবাসা পাই, সেটা তোর সম্মতি নিয়েই হবে। দীপ নিঃশব্দে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমি শুধু চাই তুমি সুখী হও। তবে সেটা যেন এমন না হয় যেটা আমাদের দুজনকে ভেঙে ফেলে। রত্না দীপকে জড়িয়ে ধরে। সেই প্রথম দীপ অনুভব করে, মা আর সে দুজনেই এক যুদ্ধ থেকে ফিরে এসেছে। কিন্তু সামনে আরও পথ বাকি। জুলাই মাসের মাঝামাঝি। বাতাসে ভারী ঋতুর গন্ধ। চারদিকে যেন অস্থিরতা জমে আছে, যেমনটি জমে আছে দীপের মনে। রত্না এখন আগের তুলনায় শান্ত। দীপ লক্ষ্য করে, মা আর রাতভর ফোনে কথা বলেন না, হাসেন কম, কিন্তু মুখে আছে এক ধরনের অদ্ভুত ভারসাম্য। অমিত এখন আর বাড়ি আসে না, শুধু মাঝে মধ্যে মেসেজ পাঠায়। এক রাতে খাবারের পর রত্না দীপকে ডেকে নিয়ে যায় ছাদে। রাতের আকাশে জ্যোৎস্না ছড়ানো। আজ তোকে একটা সত্যি বলি, রত্না বলল ধীরে, তুই জানিস, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল পারিবারিক চাপে।
ভালোবাসা ছিল না, শুধু দায়িত্ব ছিল। দীপ অবাক হয়ে শোনে। রত্না চোখ তুলে চাঁদের আলোয় নিজের মুখ দেখায় যেন। তোর জন্মের পর আমি নিজেকে মায়ের মতো ভাবতে শিখি। কিন্তু একজন নারী হিসেবে আমার নিজেকে কোনোদিন কেউ চায়নি। অমিত আমাকে বলেছিল, তুমি কারো মা নও, কারো স্ত্রীও নও, তুমি শুধু তুমি। আমি ওর সেই কথায় টলে গেছিলাম গো। দীপ দীর্ঘশ্বাস ফেলে। এই প্রথম সে মায়ের সেই দীর্ঘদিন চেপে রাখা যন্ত্রণার উৎস বোঝে। তুমি কি অমিতের সঙ্গে আবার কথা বলো মা? সে জিজ্ঞাসা করে। রত্না কিছুক্ষণ চুপ থেকে বলে, না। আমি বলেছি, যদি কখনো তুই চাস, তখনই আমি তার কথা আবার ভাবব। আমি তোকে ভেঙে দিয়ে আর নিজেকে সাজাতে পারব না গিয়ে। এই কথা শোনার পর দীপের চোখ ঝাপসা হয়ে আসে। সে বলে, তুমি যদি নিজেকে ভালোবাসো, আমি বাধা হব না মা। কিন্তু আমি চাই তোমার ভালোবাসার মধ্যে যেন দায়িত্ব থাকে, পালিয়ে না যাওয়ার সাহস থাকে গু। রত্না হাসে। এতদিন পরে সে এমনভাবে হাসে যেন ভেতরের ভার একটু হালকা হয়েছে। এই প্রথম দীপ নিজেকে শুধু ছেলে নয়, একজন পূর্ণ মানুষ মনে করে। সে বুঝতে শুরু করে, ভালোবাসা মানেই অধিকার নয়, বোঝাপড়া, মাফ আর সম্মতির একটা মিশ্র সত্য। গরম একটা সন্ধ্যা। বাতাসে এক ধরনের অস্বস্তি। রত্না আর দীপের মাঝে দূরত্ব বেড়ে যাচ্ছে। প্রতিদিনের ছোট ছোট কথাবার্তা এখন ঝগড়ায় পরিণত হচ্ছে। দীপ মায়ের প্রতি আর আগের মতো বিশ্বাস রাখতে পারছে না। মায়ের চোখে মাঝে মাঝে একটা অজানা বিষাদ, আর মাঝে মাঝে সে যেন মায়ের কাছে অপরিচিত কেউ। একদিন দীপ রূপকথার মতো আশা নিয়ে মায়ের কাছে যায়। মা, তুমি কি সত্যিই অমিতকে পুরোপুরি ছেড়ে দিতে পারছ? রত্না তার চোখে চোখ রেখে বলে, দীপ, ওর জন্য আমার ভালোবাসা কখনো ছিল না, ছিল শুধু এক নিঃসঙ্গ পথযাত্রা। আমি নিজেই এই সম্পর্কের মুখোশ পড়েছিলাম গ। এই কথায় দীপ যেন থমকে যায়। মায়ের মুখে মুখোশ? এতদিন সে কি শুধুই মুখোশেই বেঁচেছিল? সেই রাতে দীপ মায়ের পুরনো ডায়েরি খুলে দেখে। পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে চোখ ভিজে ওঠে। ডায়েরিতে ছিল রত্নার একাকিত্ব, কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তাদের সম্পর্ক এখন একটা মোড় ঘুরছে, সত্যের মুখোমুখি দাঁড়ানোর। দিনগুলো কেটে যেতে থাকে, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের ফাঁক গেড়ে ওঠে। দীপের মনে প্রশ্ন ওঠে, আমি কি সত্যিই আমার মাকে জানি? দিনের আলো নরম হয়ে আসছিল। বাড়ির মধ্যে শান্তি বিরাজ করছিল, কিন্তু দীপ আর রত্নার মনে বেজে উঠেছিল এক অদ্ভুত সঙ্গীত, যেখানে কষ্ট আর মায়ার সুর বাজে। অরূপ হঠাৎ একদিন বাড়ি ফিরে আসেন। কিছু বলার আগেই দেখা গেল সে নিজের ভুল বুঝতে পেরেছে। রত্নার দিকে তাকিয়ে বলে, আমরা ভুল করেছিলাম। তুমি ছিলে একা, আর আমি বুঝিনি গিয়ে। রত্না চুপ করে থাকে। দীপ জানে এতদিনের দূরত্ব কমানোর শুরু। সেই রাত দীপ মাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার পৃথিবী। আমি চাই আমাদের সম্পর্ক আর ভাঙবে না গে। রত্না হাসেন, চোখে অশ্রু। আমি শুধু চাই সুখী হও দীপ। আর তোমার ভালোবাসায় আমি জীবন খুঁজে পাই। অমিত আর অরূপ, দুই পুরুষের মধ্যে পড়ে রত্না নিজেকে ফিরে পেয়েছেন দীপের ভালোবাসায়। আর দীপ বুঝতে পারেন, জীবনে ভালোবাসা শুধু অধিকার নয়, বোঝাপড়া আর সহানুভূতির নাম। গল্প শেষ, কিন্তু জীবন চলতে থাকে নতুন শুরু নিয়ে।